প্রত্যুত্তর না করে এটা কি বর্ণর কথার বিরোধ না? বর্ণ অন্যমনস্ক হয়ে সুখের চোখের দিকে অপলক চেরোয়। দৃষ্টি প্রখর হয় হঠাৎ। ছোটবেলায় খেলার ছলে একদিন কোথাও একটা কপালে চোট লেগেছিল সুখের। বয়স আর কত হবে, আনুমানিক 3। প্রকৃতিতে তখন শীত শীত আবহাওয়া, ঠান্ডা জিনিস খাওয়া পুরোপুরি নিষেধ। আইজা আইসক্রিম ফ্রিজে রেখে তালা মেরে দিয়েছে। বর্ণ কৌশলে চাবিটা হাতিয়ে ফ্রিজের কাছে চলে গেল। সঙ্গে নিল ফুলকেও। পাশেই দাঁড়িয়েছিল ছোট্ট ফুল, তা তার খেয়ালই ছিল না। টেনে খোলার সময় ফ্রিজের কোণ লেগে সুখের কপালের মেডিটেপ লাগানো চোটে বাড়ি খেল। মুহূর্তে এই যন্ত্রণায় দুঃখে কাতর মুখে বাচ্চাটা কেঁদে উঠল। জোরে শব্দ চোখে কাঁদতে পারত না সে। ফুপিয়ে ওঠে। বর্ণ কী করবে খুঁজে পায় না তৎক্ষণাৎ। ছোট্ট সুখের মুখখানা হাতের আজলাই করে আঘাতপ্রাপ্ত জায়গায় ঠোঁট দাবিয়ে চুমু এঁকে দিয়ে বলল, কাঁদে না ফুল, আদর দিয়েছি না, এখন ভালো হয়ে যাবে। সুখের কান্নারা থেমে গিয়েছিল পরপর। ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকেছিল হয়তো আব্বু আম্মুর পর তৃতীয় কেউ এইভাবে চুমু দেওয়ায়। বর্ণর কপাল সংকুচিত হয়। দৃশ্যটি বহু বছর পর হানা দিয়েছে মনে। যেভাবে সেদিন কান্না থেমেছিল সেভাবে আজ কি ফুল চোখ খুলবে যদি কপালের কাটা রেখায় একটা কোমল চুমু আঁকে? সুখের কানের কাছে মুখ বাড়িয়ে দেয় বর্ণ। তোকে কষ্ট দিয়েছি, নিশ্চয়ই আমার পরিস্থিতি এখন আর তোর হৃদয় প্রফুল্ল করে না। ইটস নর্মাল। ঢোক গিলল একটা, ফট করে বলল, একটা কিস করি। ছোটবেলায় যেমন কান্না থামিয়ে দিয়েছিলি, তেমনি এই এই কোমা টোমা ছেড়ে উঠে যা। হ্যাঁ, আমার কথা ছাড়। তুই তো তোর বাবা মাকে ভীষণ ভালোবাসিস না? দেখে আয়, তারা কাঁদছে তোর শোকে। হারি আপ। সুখ নিশ্চুপ, অনর। বর্ণ জিভে ঠোঁট ভিজিয়ে নেয়। তার কি হলো কে জানে। কপালের কাটা রেখায় তাকিয়ে থাকে সুখের। একটা চুমু দেওয়াই যায়। সুখ যদি নাও ওঠে এই বদ্ধকক্ষের এই কথাটি সে ছাড়া কেউ জানতেও পারবে না কখনো। স্বয়ং ফুলও না। পুরের মতো ঈষৎ ঝুঁকে বর্ণর ঠোঁট এগিয়ে নিয়ে যায়। উষ্ণ শ্বাস আশ্রে পড়ছে সুখের মুখে চোখে। ঠোঁট যখন কপাল ছুঁই ছুঁই বর্ণ থমকে গেল আচমকা। সুখের শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হচ্ছে ক্রমশ। জোরে জোরে শ্বাস টানছে। চোখ পাকিয়ে হার্টবিট পর্যবেক্ষণ যন্ত্রের দিকে তাকিয়ে দেখে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো সুখের হার্টের বিটিং ঊর্ধ্বগতিতে উঠছে তো আবার নামছে। তড়িৎ দুকদম পিছু সরে আসে বর্ণ। শরীর ঘামছে তার। ঘাড়ে গলায় হাত মালিশ করে বুকে হাত রাখে চেপে ধরল। হৃদযন্ত্রের ছটফট বাড়ছে। আচমকা সম্বিত ফিরল যেন। খানিক আগে কী করতে যাচ্ছিল ভেবেই গলা খাকারে দিয়ে মাথার চুল টেনে ধরল। মনে হলো খানিক আগে সে তার নিজের নিয়ন্ত্রণেই ছিল না। বর্ণ ঢোক গিলে চাইল সুখের দিকে। শ্বাস প্রশ্বাস পুনরায় স্বাভাবিক হচ্ছে তার। বর্ণ ঠোঁট কামড়ে সরু চোখে আবার এগিয়ে গেল সুখের দিকে। বলল অদ্ভুত স্বরে, অচেতনেও আমার উপস্থিতিতে তোর হার্ট বিট করে। ট্রু লাভ, আজও ভালো টালোবাসিস আমায় কেন? বর্ণ রংপুর ফিরবে আজ। এদিকটায় তাকে আর তেমন একটা প্রয়োজন হবে না। শ্যুট শেষ করে পুনরায় আসবে। রুবায়াত সুখের সঙ্গ ছাড়া ঘরমুখী হবে বলে মনে হয় না। বাকি রইল তুহা, আভ্র আর সাইমা বুয়া। তাদের ব্যাপারে মাহির জানে না। তুফার সাথে তার ঘটা করে কখনো কথা হয়নি। হসপিটালে 2-1 বাক্য আদান প্রদানে 3বারের মতো কথা হয়েছে কেবল। মেয়েটাও আজকাল আগের মতো কল করে মাহির ভাই, ভাইয়া কোথায়, আপনাদের প্ল্যান কী, শ্যুট কোথায়, এটা ওটা আর জিজ্ঞেস করে না। হয়তো সেদিন হুটহাট কল করতে নিষেধ করেছে বলে। এটা কি অভিমান? অবশ্যই একদিকে ভালোই হয়েছে। এখন সাময়িক কষ্ট পেলেও একসময় তাকে স্বপ্নেও মনে পড়বে না তুফার। মাহির যদি জানতো তুফা নামের মেয়েটির পুরো স্বপ্নরাজ্যই মাহিরের নামে লিখে দেওয়া। বোধহয় সে জানে না, অথবা জেনেও না জানার ভান ধরে আছে। পার্কিং লটে এসে বর্ণর ফোনে ডায়াল করল মাহির। পারলে যে এখনই এই মুহূর্তে রংপুর যাওয়ার তাড়া দিয়ে তাকে গাড়ির নিকট পাঠালো। ভদ্রলোকের আভাস মাত্র নেই, অথচ বহুরূপী ভদ্রলোক। মুখে মাস্কা চেপে দুহাত পকেটে পুরে বুক সিধে করে দাম্ভিকতার সাথে এগিয়ে চলল বর্ণ। এই মিডিয়া জগতে নাম কামানোর এই একটাই সুবিধা, যেখানে যাও মুখটা ঢাকো, নয়তো জনগণের সাথে সেলফি বিলাস করো। মাহির প্রায়শই বলে, স্যার, আপনি বডিগার্ড কেন রাখছেন না? আপনি আগে আগে হাঁটবেন আর পিছু বডিগার্ড। তখনই তো সেলিব্রিটি ভাবটা গভীর লাগবে। আমি একাই 100। বর্ণ এই কথাখানার কাছে মাহিরের ওইসব যুক্তি খণ্ডন হয়ে যায়। অতঃপর মাহির হতাশ। এই ঘাড় তোতেরা বসকে নিয়ে লিফট একটু
পরেই বর্ণ কাছাকাছি পৌঁছানোর আগে লিফট থেকে বেরিয়ে এলো ডক্টর মেহরাব। পরস্পরকে দেখে দুজন থামলো নিজ স্থানে। ডক্টর মেহরাব তীক্ষ্ণ খেয়ালে তাকাতেই বর্ণর চক্ষু হাসলো যেন। আলগোছে হাত বাড়িয়ে দিয়ে বলল ভ্রু উঁচিয়ে। আশরিয়ান বর্ণ। ডক্টর মেহরাব তীক্ষ্ণ খেয়ালে তাকাতেই বর্ণর চক্ষু হাসলো যেন। দু চোখের কারণেই হালকা কুচকে আসে, তাতে খেলা করে তুষ্টমি মিশ্রিত গাম্ভীর্যতা। আলগোছে হাত বাড়িয়ে দিয়ে পরিচয় দেওয়ার মতো করে বলল ভ্রু উঁচিয়ে। আশফিয়ান বর্ণ। মেহরাব হাতটার দিকে চেয়ে সৌজন্য হাসে, হ্যান্ডশেক করে বলে রকস্টার। কাজ ঝাঁকায় বর্ণ, দৃষ্টি চঞ্চল পঙ্খির মতো ডানে বায়ে ঘোরে। হাত গুটিয়ে মেহরাব বুকে ভাঁজ করে ছোট ছোট চোখে বলল দণ্ড মিশ্রিত গলায়। ম্যাবি গানের জগতের বাইরে গিয়ে আপনাকে অন্যভাবে চিনি, দেখেছি। কিন্তু আমার তরফ থেকে আমাদের সাক্ষাৎ এই প্রথম। ইতিপূর্বে আপনাকে কখনো দেখেছি বলে মনে হয় না। জিভে চুক চুক শব্দ তুলে বলে। সরি। সময় ব্যয় না করে মুখের ওপর নাকচ করে দিয়ে মৃদু হাসল বর্ণ। তার কণ্ঠে কোনো ইতস্তত বা সংকোচ ছিল না, অবশ্য থাকার কথাও নয়। এভাবে মুখ চালাতে সে বরাবরই পটু। ডক্টর মেহরাব কিঞ্চিত অপমানিত বোধ করলেও তা প্রকাশ না করে অপ্রস্তুত হাসল। ঘাড় ঈষৎ ঝুঁকিয়ে তর্জনীতে কপাল চুলকে বলে, হতে পারে আমার দেখার ভুল, আপনার বোন নাকি? তার শেষের ইঙ্গিত ছিল সুখের দিকে। এক মুহূর্তের জন্য বর্ণ থমকালো। ফুল তার বোন, অনেকটা তেমনই, তবে ভেতর থেকে কেউ একজন বিরোধ করে উঠল যেন। অযথাই শীতল মেজাজ বিগড়ে যেতে ধরে। ফুল কোন সুখে তার বোন হতে যাবে? তামিম শিকদার অল্প কিছু আহার করলেও রুবাইয়া তার মুখে কোনো কিছু তুলতে নারাজ। তিনি মেয়েকে ছাড়া কিছুতেই মুখে খাবার তুলবেন না, গলা দিয়ে খাবার নামবে না যে। আজাদ শিকদারকে মান্য করেন সকলে। পরবর্তীতে তিনি বুঝিয়ে শুনিয়ে বলতেই গুনে গুনে 5 লোকমা ভাত খেলেন। আজাদ শিকদারের ফ্ল্যাটে রান্না করেছিলেন সাইমা বুয়া আর তুফা মিলে। ফ্রিজে গরুর মাংস রাখা ছিল। বৈঠকে বসেছিলেন তুফাই। মেয়ের এই অবস্থার জন্য যে বা যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত তামিম শিকদার ক্ষান্ত হবেন না। তবে এসবের আগে সুখকে সুস্থ হওয়া চাই। স্টিয়ারিংয়ে হাত চালানোর ফাঁকে ফাঁকে আর চোখে বর্ণকে অবলোকন করছে মাহের। চোখ বুজে বর্ণ সিটে মাথায় এলিয়ে রেখেছেন। মুখে এখন মাস্ক টাস্ক নেই। ডান হাতের মুঠোয় প্রেসিং বলে চাপ প্রয়োগ করছেন নিজ স্থানে। মস্তিষ্কে কী খেল চলছে মাহির ধরতে পারছে না, তবে কিছু একটা যে চলছে তা নিশ্চিত। জানতে চাইলেও অল্প আওয়াজে। বস, আপনাকে অন্যরকম দেখাচ্ছে। কোনো বিষয়ে চিন্তিত? বর্ণখানিক ঘাড়বাঁকে এক চোখ খুলল প্রথমে, সুচারু চোখে তাকিয়ে পাল্টা প্রশ্ন করল ভ্রু নাচিয়ে। তোর এমন মনে হচ্ছে? আলবাত মনে হচ্ছে। অবোধ শিশুর মতো মাথা ঝাঁকায় মাহির। বর্ণ সোজা হয়ে বসল। প্রলম্বিত এক শ্বাস ছেড়ে চলে হাত গুলিয়ে এলোমেলো করে ঠোঁটে ঠোঁট গুজে হঠাৎ মাহিরের দিকে ফিরল। বর্ণর মনে কি চলে সব কিছু মাহিরকে কিংবা যে কাউকে বলার প্রয়োজন বোধ মনে না করলেও কিছু কিছু বিষয়ে নির্বিকার বলে দেয় স্বেচ্ছায়। এবারেও বোধ করে ব্যতিক্রম হলো না। মাহির সামনে ধ্যান রেখে ক্ষণে ক্ষণে তার মতিগতি ধরার চেষ্টা করছে। বুকের বাঁ পাশে ডান হাতের তর্জনী ঠেকালো বর্ণ। বক্ষস্থলে গোল গোল করে ঘুরিয়ে বলল, শহর ছাড়তে ইচ্ছে করছে না। এখানে কেমন অস্থির লাগে, মনে হচ্ছে কি যেন হারিয়ে যাচ্ছে ক্রমশ। মাহির অনেকক্ষণ তার কথাগুলোর মর্মার্থ আয়ত্ত করার লক্ষ্যে চুপ করে রয়। অতঃপর বুঝতে পারে শহরে সুখকে রেখে ফিরতে অস্থির লাগছে বর্ণর। চকচক করে উঠল মাহিরের চোখ। বলল, বোনকে মুমূর্ষু অবস্থায় রেখে যে কোনো ভাইয়েরই দূরে যেতে কষ্ট হবে। টেনশন নেবেন না বস। শি ইজ নট মাই সিস্টার। দাঁতে দাঁত নিষ্পেষিত করে বর্ণ হিসিয়ে উঠল। মাহিরকে এমন চোখে দেখল যেন এখন এই টুটি চেপে ধরবে। সে ভরকায়, জোরপূর্বক হাসার চেষ্টা করে ডোরের সাথে সেটে গিয়ে মিনমিন করে বলল, তাহলে কি স্যার? কাজিন। কাজিন? ও তো একই হলো। এক নয়, শুনিসনি? বললাম না মাত্র। মাহির বিস্মিত দৃষ্টিতে মাথা ঝাঁকিয়ে হা বুঝিয়ে স্টিয়ারিংয়ে চোখ রাখে। কেটে যায় অল্পক্ষণ। বোধ সংকটে পড়ে মাহির। তুফাকে বোন ডাকতে দ্বিধা না হলে সুখের বেলায় অন্য নিয়ম কেন? দুজনেই তো কাজিনই। তোফাকে ইঙ্গিত করে বহুবার বোন সম্বোধন করে কথা বলেছে সে, তখন তো বর্ণ এমন রিয়েক্ট করেনি। ইউনো, ও রোজ আমার স্বপ্নে আসে। বন্য অন্যমনস্ক, চোখের তারায় চলচল করছে অদৃশ্য এক অনুভবে।
ঠোঁটে অবচেতন মনে হাসি লেপ্টে আছে। মনে হলো সেটা হেলান দিয়ে দুনিয়া থেকে ভিন গ্রহে পাড়ি দিয়েছে কিসব এলোমেলো ভাবনা সমেত। অস্ফুট স্বরে কথাটি বললেও মাহিরের কানে সূচের মতো গিয়ে বিঁধল। তখনই ধরফরিয়ে তাকালো পাশে, চোখের পলক না ফেলেই সন্দিহান গলায় জানতে চাইল, সে স্বপ্নে দেখা দিলে আপনার ভালো লাগে? আগে খুব রাগ হতো, আজকাল হয় না, ভালোই লাগে। মাহির বুকে হাত চাপে নিচে। তার বুক কেন ধকধক করে? হার্ট অ্যাটাক আসবে নাকি? ফ্যাল ফ্যাল করে সে বর্ণর দিকে চাইল। এই প্রথম নারী বিষয়ক অনুভূতি কথা হচ্ছে তাদের। এর আগে বর্ণকে কোনো মেয়ের ভাবনায় আনমনা হয়ে দেখেনি, তার অন্তত মনে পড়ে না। ওর কথা মনে হলে হৃদয় কাঁপে। একটু আধটু কাঁপে হয়তো। বর্ণ বোধ হয় নিজের খেয়ালে নেই, অথবা আছে। আঙুলের ঠোঁটে ছুঁয়ে চোখ বুজে আছে। মাহিরের মন বলছে অসনির্ঘাত, এখন নির্ঘাত সুখকে কল্পনা করছে। দুয়ে দুয়ে চার মেলাতে ব্যস্ত হয় মাহির। পুনরায় জানতে চাইল, বস বস ওর দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে ইচ্ছা করে। দূরে থাকলে ভেতরে অস্থির অস্থির লাগে, মনে হয় কিছু একটা নেই। বর্ণ এর মতো কিছু একটা বলল মনে হয়। মাহির স্পষ্ট শুনতে পায়নি। তার মনে নিচে কুদে ওঠে অবিলম্বে। ঠোঁটে প্রশস্ত হাসি টেনে বর্ণর অপছন্দীয় কথাখানা বলে বসলো ফুরফুরে সরে, বস আপনি প্রেমে পড়েছেন? যেভাবে তুই তোফার উপর পড়েছিস। প্রজ্বলিত মোমে পানি পড়লে যেমন কাল বিলম্ব না করে আগুন নিভে যায় ধপ করে, তেমনি মাহিরের ঠোঁট থেকে হাসি বিলুপ্ত হয়ে গেল তৎক্ষণাৎ। স্টিয়ারিং চালাতে ভুলে বসলো প্রায়। হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল স্তব্ধ মুখাবয়বে। বর্ণ চোখ ফুচিয়ে হুঁশিয়ারি দেয়, সামনে তাকা, অ্যাক্সিডেন্টে আমার কিছু হলে মাটির তলায় জ্যান্ত পুঁতে রেখে দেবো তোকে। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা নেমে যায়। বাড়িতে পা রাখতেই ছুটে আসে নোরা। বর্ণ হাতের মুঠোয় তার ছোট হাত আঁকড়ে সামনে এগিয়ে যায়। নোরা হাস্যহীন মুখে কাতর গলায় বারবার করে বলছে, সুখকে দেখতে যাব, এরপর আবার যখন যাবে তখন আমায় নিয়ে যাবে তো বর্ণ? হানিফা বেগম ড্রয়িং রুমে ছিলেন সেই সময়। বর্ণ পাশ কাটিয়েই যাচ্ছিল, তিনি থামিয়ে দিলেন এক বাক্যে। মায়াডার কি অবস্থা এখন দাদু ভাই? আইজা বেরিয়ে এলেন উদ্ভ্রান্তের মতো। ছেলে মেয়ে শূন্য বাড়িটা কেমন প্রাণহীন হয়ে আছে গত কয়েকদিন ধরে। কেউ হাসে না খিলখিলিয়ে, কেউ খুনসুটি করে না। রোজ ভিডিও কলে উপাসের অবস্থা দেখতে ভুল না হলেও সুখকে দেখতে পেয়েছেন মাত্র একবার, তাও অল্পক্ষণের জন্য। বর্ণ ফিরবে তা মাহির অবগত করে দিয়েছিল। হানিফা বেগমের প্রশ্নে বুঝতে পারলেন তিনি সহ সকলে বর্ণর অপেক্ষায় বসেছিল। যদিও সকলে বলতে বর্তমানে হানিফা বেগম, নূরা এবং আইজাই আছেন। হানিফা বেগমের মায়াটার কী অবস্থা প্রশ্নটার উত্তর একদিন আগে অবশ্য তামিম শিকদার দিয়ে দিয়েছিলেন। শুনে কি করবেন আম্মা? মৃত্যুর সাথে লড়াই করছে আমার মেয়েটা। আপনি তো কখনো ওকে মেনে নেননি নাতনি হিসাবে। খুশি হন এবার। ফোনের এপাশে থ মেরে বসেছিলেন বৃদ্ধা। খানিক পর ধরে আসা গলায় জবাব দিয়েছিলেন, ওরে আমি কোনো দিন আদর দেই নাই তা ঠিক, কিন্তু ওর সাথে এমন কিছু হোক ওইটাও চাই না বাপ। ওর এমন কি অবস্থা তুই একবার নিজের মুখে আমারে ক না। বড় বৌমা কয় ও নাকি ঘুমাইয়া আছে, কখন উঠবে কেউ জানে না। হানিফা বেগম এবং আইজার যা যা প্রশ্ন কিংবা উৎকণ্ঠা তার উত্তর দিয়েছে মাহির। আইজার সাথে দু এক বাক্যে কথা শেষ করেই বর্ণ নিজের কক্ষে চলে গিয়েছে। তখন আমিন সর্দার, তামিম শিকদারের মতো একজন বিজনেসম্যান, লস খেয়ে বিজনেস প্রায় লাটে ওঠার পথে। এবারের 3.5 কোটি টাকার ডিল হাতছাড়া হয়ে গেলে পথে বসা থেকে কেউ আটকাতে পারবে না, কিন্তু এই পথে বাধা ছিলেন শিকদাররা। ডিল পাওয়ার সম্ভাবনা তাদের বেশি রয়েছে, তাই ফোন কলে নিয়ম করে হুমকি দিতেন তামিম শিকদারকে। ডিল ছেড়ে না দিলে যে কোনো একদিক দিয়ে যে কারো ক্ষতি করে দিবে। রাত 9টা, শহরে ধূসর কালো আধারের হাতছানি। রোডে ছোট বড় যানবাহনের চলাচল লেগেই আছে। আমিন সর্দার বাড়ি ফিরছিলেন পায়ে হেঁটে। কাছেই ওনার 3তলা বাড়িটি। স্ত্রী এবং 4 সন্তান নিয়ে সেখানেই তার বসবাস। হঠাৎ একটা গাড়ি এসে থামল। আমিন চলার থমকে দিয়ে তাকাতেই চোখের পলকে তাকে কোনো একটা দানবীয় হাত হেঁচড়ে তুলে নিয়ে সাই সাই করে বাকি গাড়িদের সাথে মিলেমিশে গিয়ে একসময় কোথাও ফেরার হয়ে গেল। শরীর জুড়ে হিমশীতল স্রোত বয়ে গেল যেন। থরথর কেঁপে ওঠে আমিন সর্দার। অত্যাধিক ভয়ার্ত দৃষ্টিতে ফ্যালফাল তাকিয়ে রয় বোবা চোখে। একটু আগে কণ্ঠ ফেলে যে চিৎকার ভেসে উঠেছিল এখন তা পুরোপুরি গায়েব। অনর শরীরে থ মেরে দম আটকে
চোখ কিঞ্চিত কলার দিকে নামানো সে। একটা ধারালো চাকু কলার ডান দিকে এসে ঠেকেছে। চেঁচিয়ে ওঠার অপরাধে খানিক বিঁধে গেছে সেথায়। ফলে রক্ত বেরিয়ে গড়িয়ে শার্টের কলারের সাথে মিলেমিশে যাচ্ছে। আমিন ঢোক গিলে চোখ তুলে শঙ্কিত দৃষ্টিতে। লোকটার চেহারা রুমালে ঢাকা, চোখ দুটোই শুধু দৃশ্যমান। সেই চোখের শান্ত অথচ দৃঢ় চাহনি কেমন যেন ভয়ঙ্কর ঠেকল। এই যেন ঝড় আসার পূর্বাভাস। ভীতু গলায় আমিন বলল, কে তুমি? বাক্যটা শব্দ হয়ে ছড়ার পরপরই সম্মুখে বসে থাকা পুরুষালী দানবীয় হাতের থাবা এসে গালের এক পাশে লাগলেও খুবই নিষ্ঠুরভাবে। ঠাস মতন শব্দ হয়, কানের ভেতন ভম ভৌ করে ওঠে লাগাতার। আমিন হাতে গাল ছোঁয়ার সাহস করে না। অজ্ঞাত ব্যক্তি তাতে দাঁত চেপে হিসিয়ে বলল, গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। চাচার বয়সী মানুষের গালে তীব্র আঘাত হেনে টেক রেসপেক্ট কথাখানা বড্ড বেমানান শোনালো। ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিংয়ে হাত চেপে রাখা মুখোশধারী লোকটা চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা আয়নায় স্বচোখে অবলোকন করে মুখ কুঁচকায়। ছলনাময় বস্তার পরপরই মনে পড়ে ছলনাময়ী একটি স্ত্রীবাচক শব্দ। আপনি কি কে বাবা? ভেবে নে তোর জমদূত। কণ্ঠ রোধ হয়ে আসে আর চোখে জানলার বাইরে দৃষ্টিপাত করার চেষ্টা করে আমিন। ভেতরে হাজার চিৎকার করলেও বাইরে আওয়াজ ভেসে যাবে না। উপরন্তু গাড়ি ছুটে চলেছে নির্জন রাস্তা ধরে। জানের মায়া জেকে বসে মনে। আমিন বলে ওঠে, জেনে না জেনে আমি আপনার কোনো ক্ষতি করিনি কখনো। দয়া করে আমায় ছেড়ে দিন। অজ্ঞাত ব্যক্তি সামনের সিটের মাথায় উঠে তার দিকে মুভ করে বসেছে। হাতের চাকু এখনও তার গলায় ঠেকিয়ে রাখা। সেটা গলার এপাশ থেকে ওপাশ স্লাইড করার ফাঁকে ছোট ছোট দৃষ্টি ফেলে যেন ঠোঁট বাঁকিয়ে বলল, জেনে না জেনে কোনো ক্ষতি করিসনি কখনো? এত প্রবল কনফিডেন্স? কথা শেষে চাকর আগা চোয়াল ঠেলে উপরে তুলল মধ্যবয়সী লোকটার শ্যামবর্ণ মুখখানা, যেটা এখনো ভীতির ছাপ লেগে আছে। আমিন মিনমিন কণ্ঠে বলে, সত্যি বলছি, বিশ্বাস। এই মুখে ফুলকে টোকা দেওয়ার কথা বলেছিলি, এই কানে 5-8 বাস্টার্ডগুলোর ইয়েস বস শুনে তৃপ্ত হয়েছিলি। কেমন হয় যদি এই মুখে এই কানি না থাকে? নিস্তব্ধ পরিবেশে ফিসফিসিয়ে বলা কথাগুলো অদ্ভুত ভয়ানক শোনায়। অজ্ঞাত ব্যক্তিকে অস্বাভাবিক মনে হচ্ছিল তখন। থরথর কেঁপে ওঠে আমিন সর্দার। কথা জড়িয়ে যায়। ফুলকে? ডটার অফ তামিজ শিকদার, মনে পড়ে? হতভম্ব মুখে একবার ডানে বাই তো একবার ওপর নিচ মাথা ঝাঁকিয়ে কর কর করে বলল আমিন, ওকে আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি সেদিন দূর থেকে লোকদের ছবি তুলতে বলেছিলাম, যাতে মিস্টার শিকদারকে ভয় দেখাতে পারি। এর চেয়ে বেশি কিছু করিনি। আমায় বিশ্বাস করুন স্যার, ওর কাছাকাছিও কেউ ঘেঁষেনি। বর্ণ কপাল মুখ কারো রকমের কুঁচকে আমিন সর্দারের মুখের ওপর ঝুঁকে গেল আচমকা। দাঁতে দাঁত নিষ্পেষিত করে বলে, সারা জীবন মিথ্যে বলে হাত ফার করে দেয়া মানুষও মৃত্যুর আগ মুহূর্তে সত্যি স্বীকার করে নেয়। আর তুই সারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বড় মুখে মিথ্যা বলে যাচ্ছিস? প্রাণের মায়া নেই? আমি সত্যিই বলছি, সেদিন আমার দুটো লোক ওই মেয়ের। ঠাস করে দ্বিতীয় দফায় চর পড়ল গালে। বর্ণ বলল নির্বিকারে, সুখ ওর নাম। আমিন মেনে নেয়। সুখমায়ের পিছু নিয়েছিল ঠিকই, কিন্তু কিছু পথ গিয়ে দূর থেকে তারা দেখতে পেল একটা গাড়ি থেকে 3টি ছেলেপুলে নেমে ওকে তুলে নিয়ে যাচ্ছে। বর্ণ চোখ তুলল ফট করে। তারপর? সুখমাইকে নিয়ে গাড়িটি চলে যেতেই আমার লোক ফিরে আসে। অল্পক্ষণ চুপ করে রয় বর্ণ। আমিন সর্দারের কানের কোড়ায় গলায় থুতনিতে চাকু দিয়ে আলতো চাপে আঁকিবুকি করতে করতে বলল, সেদিন ওই 3 সাথে সুখের হাতাহাতি ধস্তাধস্তি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। সাহায্যের জন্য সুখ আশেপাশে তাকিয়েছিল? ছিল। কেউ এগিয়ে গিয়েছে? আশেপাশে হাতে গোনা 2-1 মানুষ ছিল, কেউ যায়নি। তুই বা তোরা পুরো দৃশ্য নিজ চোখে দেখেছিলি? আমি নয়, আমার লোকেরা। ওরা প্রতি মুহূর্তের আপডেট দিয়েছিল নিশ্চয়ই? জি। তোর মেয়ের বয়সী একটা মেয়েকে 3টি জন্তু জবরদস্তি করছে। সে সাহায্য চেয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না মুখ দিয়ে, কিন্তু কাতর চোখে আশেপাশে তাকাচ্ছে। হয়তো কেউ এগিয়ে এসে তাকে প্রোটেক্ট করবে। তোর কি একবার মনে হয়নি ওই হায়নাদের নাগাল থেকে মেয়েটাকে উদ্ধার করি? ফ্যালফ্যাল তাকিয়ে রইল আমিন। মুখে জবাব নেই। সে তো খুশি হয়েছিল তার কাজটা অন্য কেউ করে দিচ্ছিল দেখে। এবার শিকদার বেটা বুঝবে মজা।
হেল্পলেস মেয়েটা নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়ে একটু সহানুভূতি, একটু সাহায্যের আশায় আশেপাশে তাকিয়ে যখন দেখলো কেউ এগিয়ে আসবে না, তখন পৃথিবীর মানুষের ওপর কতটা অনীহা অভিমান জমেছিল ফুলের অনুমান করতে পারিস? বর্ণর কথাবার্তাগুলো ফিস ফিস আওয়াজে অথচ অঙ্গভঙ্গি অপ্রকৃতস্থর মতো দেখাচ্ছিল। ঝুলে পড়ার মতো আমিনের পাশে ধপ করে বসে কেমন কেমন যেন করছিল। মাহের দ্রুত পিছু ফেরে আমিন কিছু বলতে নেওয়ার আগেই কালো কাপড় পেঁচানো হাতে সর্বস্ব দিয়ে ঘষি বসালো মুখ বরাবর। গলগলিয়ে রক্ত ছুটে আসে মুখ বেয়ে। দুটো দাঁত গোড়া থেকে উঠে মুখের অভ্যন্তরে কিছু দাঁত নড়বড়ে হয়ে যায়। জিভে ঠোঁট ভিজে মাহির আয়নায় বর্ণর মুখশ্রীর দেখার চেষ্টা করে। পেছনের সিটে আছেন মহাশয়। মুখের রুমাল খুলে এক হাতে ঘুরাতে ঘুরাতে অপর হাতে সিগারেট ফুঁকছে। ধোঁয়াগুলো কিছু খোলা জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে, কিছু গাড়ির ভেতরে মিলেমিশে একাকার। গাড়িতে বর্তমানে তারা দুজন ব্যতীত অন্য কেউ নেই। শোন তো। মাহির চট করে তাকালো। বর্ণ কিছু বলতে চাইছে কিন্তু নজর বাঁচিয়ে এদিক ওদিক দেখছে। সন্দেহ ডানা বাঁধে মাহিরের চোখে। বসকে ইতস্তত করছে কোনো বিষয়ে। বাপরে, হ্যাঁ, এ তো তবে ভূতের মুখে রাম নাম। কিছু বলতে চান ভাই? এই একটা অভ্যাস তার। সময় সাপেক্ষে সম্বোধন পাল্টায়। কখনো বস, কখনো স্যার, কখনো বা ভাই। কাঁধ তুলিয়ে বর্ণ মাঝে তাড়ানোর মতো করে হাত পিছিয়ে পড়ে। হ্যাঁ। জীবনের এই প্রথম কোনো কথা বলতে বর্ণকে ইতস্তত করতে দেখছে। আর সেটা শুনতে মাহির উদ্গ্রীব হবে না এমন হয় নাকি আবার? অঝুক দৃষ্টি মিলে বলল প্রচ্ছন্ন স্বরে, বলুন ভাই। বর্ণ আধ খাওয়া সিগারেট বাইরে ছুঁড়ে ফেলে গলা খাকারি দিয়ে অন্যত্র নজর রেখে বলল, হঠাৎ তুই শিওর আমি ফুলের প্রেমে পড়েছি? জোরে সরে ব্রেক কষে গাড়ি বলতে ভুলে গেল মাহির। কেবল বিস্ময়ে বাকরুদ্ধ চোখে চিরয় পেছনে ঘর ঘুরিয়ে। সে কি সত্যিই শুনল? মুখ অফ কর ইয়ার। মশা মাছি নিজেদের বাপ দাদার সম্পত্তি মনে করে শেল্টার নেবে। বাধ্যের মতো হুট করে মুখ বন্ধ করল সে। ঠোঁটে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। প্রফুল্ল চোখের দৃষ্টি দুটি ছড়ায়। বর্ণর কম বেশি রূপ অল্প বিস্তর দেখা হয়েছে ইতিপূর্বে। এবার প্রেমিক রূপ দেখার পালা এলো বলে এখন তো ছোট একটা পেয়ে গেছে। বস যদি প্রেমে নাইবা পড়ে, সে তো উস্কে দেওয়ার জন্য আছেই। ফুল। মাহির থেমে যায় পরপর। এই নামে বর্ণ ব্যতীত দ্বিতীয় কারো তার সামনে ডাকা বারণ। অভ্রর মুখে একবার শুনেছিল, কথার কথায় তাকেও নাকি এই বিষয়টি অবগত করেছে তুফা। অনেক বছর আগে সমবয়সী খালাতো ভাই বর্ণর দেখা দেখি সুখকে ফুল বলে সম্বোধন করে এক খুশিতে তার নাক ফাটিয়ে দিয়েছিল আর বলেছিল, ও শুধু আমার ফুল, অন্য কেউ এই নামে ডাকলে তার শাস্তি এমনই হবে। সেই সব অনেক আগের কথা। বর্ণ তখন 9-10 বছরের হবে হয়তো। ওই বয়সের অনেকেই খানিকটা হিংসুটে ধাঁচের হয়, যা তারা নিজের ভাবে তার ভাগ সহজে অন্য কাউকে দিতে চায় না। উপরন্তু ফুল নামটা বর্ণর দেওয়া, তাহলে অন্য কেউ কেন ডাকবে? তোফার মুখে শুনে ঘটনার স্মৃতিচারণ করতে বর্ণকে হেসে হেসে সেবার খোঁচাতে গিয়েছিল অভ্র। অথচ কথা সম্পূর্ণ করতে পারেনি ছেলেটা। ভাইয়ার চোখ রাঙানি সমেত ধাও খেয়ে পিঠ বাঁচিয়ে সুরসুর করে পালিয়ে আসে। আসল মালিককে খোঁচাতে না পেরে পেট কুরকুর করছিল অভ্রর। অতঃপর কথাখানা মাহিরকে বলে স্বস্তির শ্বাস ছাড়ে। মাহির দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শুধরে সহাস্যে বলল, প্রেমে পড়েছেন, এতে কোনো ডাউট নেই। সুখের জন্য আপনার কেমন ফিলিংস হয় ভাই? না মানে এক্সপ্লেন করতে পারছি না, শুধু এটুকু জেনে রাখ, ওকে না জ্বালাতে পারলে লাইফটা টু মাচ বোরিং লাগে। আগে এমন ফিল হয়নি, বাট যেদিন থেকে সে ইগনোর করছে। আনমনে বলতে গিয়ে সম্বিত ফিরতেই বর্ণ চুপে গিয়ে ভ্রুকুচকে তাকায়। মাহির চোখ পাকিয়ে তাকায়। ওকে না চালাতে পারলে লাইফটা টু মাচ বোরিং লাগে। প্রেম ভালোবাসার সংজ্ঞা এমন নয়। স্তম্ভিত গলায় জানতে চাইল ফট করে, সুখ আপনাকে ইগনোর করে? আপনাকে? কিন্তু কেন? তোকে বলবো কেন? যা শুনেছি সবার হয়ে গেছে, ভেবে শুক্রিয়া আদায় কর। রাতে একবার তামিজ শিকদারকে কল করে ওদিকের খবর জেনে নিল বর্ণ। সুখের অবস্থার উন্নতি হয়নি। আজও শান্তির ঘুমে তলিয়ে আছে মেয়েটা। আম্মুর মমতা মাখা ডাক, আব্বুর স্নেহ সব অগ্রাহ্য করে চোখ বুঝে আছেন নির্বিকারে। তোফা এবং অভ্র কাল ফিরে আসবে আজাদ শিকদারের সাথে। আয়জা যাবে তারপর। হানিফা বেগমও দেখতে চান সুখকে। বৃদ্ধার হঠাৎ পরিবর্তনে সকলে চোখ ফেটে তাকালেও মুখে কেউ কিছু বলেনি। একদিন পরের কথা, বর্ণ সারাদিন বাইরে ছিল, ফিরেছে খুব রাতে। রামশা দরজা খুলে দেয়। বাড়িতে আইজা নেই।
হাজি আজাদ শিকদার অভ্র তোফাকে পৌঁছে দিয়ে ওনাকে সঙ্গে করে পুনরায় ঢাকামুখী হয়েছেন। নুরাকে রেখে যাওয়ার কথা থাকলেও তাকে মানানো গেল না। ফ্লোরে গড়াগড়ি কেঁদে দেওয়ার অবস্থা হয়েছিল তার। অগত্যা তাকেও সঙ্গে নিতে হলো। ড্রয়িং রুম ভিড়িয়ে লিফটের অভিমুখে অগ্রসর হওয়ার মাঝপথে থেমে গেল বর্ণ। সোফায় হানিফা বেগম বসা অবস্থায় ঝিমিয়ে ঝুঁকে পড়তে চাইছে ক্ষণে ক্ষণে। বর্ণ ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে থাকা রামসার দিকে তাকিয়ে পিছু হটে দাদুর কাছাকাছি এসে থামে। ঘুমাওনি এখনো? বৃদ্ধা ঘুম ভাব আড়াল করে গলার স্বর যথাসাধ্য গম্ভীর রাশভারী করে। বৌমাদের অবর্তমানে বাড়ি দেখে রাখার দায়িত্ব আমার। এখন যদি বাড়ির ছেলে রাত বিরাতে ফেরে, তখন না ঘুমাইয়া এভাবেই বসে থাকতে হবে। রুমে এসে বর্ণ গায়ের শার্ট খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। বাথরুমে ঢুকে গভীর রাতে 8 ঘন্টা যাবৎ ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকে। চুল ছুঁয়ে ছুঁয়ে পানি গড়িয়ে পড়ে নিজস্ব ধারায় বয়ে যায় নামহীন গন্তব্যে। পানির দাপটে হার মেনে মাথার চুলগুলো নিস্তেজ শুয়ে থাকে, চোখ পর্যন্ত ঠেকে যায় তাতে। শক্তপোক্ত পেটানো শরীরের নিম্নাংশে ট্রাউজার আর উপরিভাগ উদম। শুভ্র টাওয়াল গলায় ঝুলিয়ে এক প্রান্তে গা মুছে মাহিরের নাম্বারে ডায়াল করে। আজ বাড়ি গিয়েছে মাহির। গতকাল বর্ণর সঙ্গ দিতে চোখের পলকে রাত গভীর থেকে গভীর হয়ে যাওয়ায় নিজ গৃহে ফেরা সম্ভব হয়নি আর। শিকদার নিবাসে এসে উঠেছিল ভদ্রলোকের সাথে। আরামের ঘুমের ইজ্জত লুটতে ফোনের সাইরেন বেজে উঠল সশব্দে। মাহির ধরফরিয়ে শোয়া থেকে উঠে পুনরায় ঘুমের কোলে ঢলে পড়ে। ফের বেজে উঠল ফোনখানা। এবারে ঘুমের ঘরে রিসিভ চড়ানো গলায় বলে, কে বে? দাঁতে দাঁত খিসল। তোর শ্বশুর বাবা, জামাই আদর করবো তোকে, ঘুম ছেড়ে ওঠ। চোখ বুজে ঘুমের মাঝে শুষ্ক ঠোঁটে হাসলো মাহির। শ্বশুর বাবা? তার মানে আপনি জানেন আমার বউ কোথায়? কত নিষ্ঠুর আপনি! মাহির কি লাথি খাস না বহুদিন, আজ শখ জেগেছে। ধমক মিশ্রিত হুঙ্কারে টেনে টেনে চোখ খুলে স্ক্রিনে চোখ বুলিয়ে বুক টেনে শ্বাস নিয়ে উঠে বসে মাহির। বস, আপনি? সিসিটিভির যে ছবিটা কালেক্ট করতে বলেছিলাম, করেছিস? জি বস। আমায় পাঠাসনি কেন? পুনরায় গর্জিয়ে উঠল বর্ণ। মুখ কুচকে কান থেকে ফোন দূরে সরিয়ে আবার কানে ধরে মাহির মৃদু গলায় বলে, মনে ছিল না বস। কক্ষ তখন আধারকে আষ্টে পৃষ্ঠে আলিঙ্গনে লিপ্ত। বর্ণ প্রবেশ করে প্রথমে আলো চালিয়ে দেয়। এটা সুখের রুম। এখানেই শেষবার কখন পদচাপ পড়েছিল এরই অত্যা নেই। কোনো এক অচেনা টান যেন এই অবধি খিচে এনেছে তাকে। বর্ণর অঙ্গ প্রত্যঙ্গ রাস সবে জানে। সে সুখকে অনুভব করতে মনের অজান্তেই আপনা আপনি এখানে ছুটে এসেছে ধীর লয়। আশ্চর্যজনক ব্যাপার হলো, সে নিজেকে দমিয়ে রাখার কোনো প্রচেষ্টাই করেনি। বরং তার মনে হচ্ছিল এই রুমে এই মুহূর্তে না এলে হৃদয় থেকে খুব দাবি কিছু একটা খুয়ে যাবে। বেডে টাওয়াল পড়ে আছে। এটা সেদিন কলেজ যাওয়ার আগে শাওয়ার নিয়ে তাড়াহুড়ো ব্যালকনিতে মেলে দিতে ভুলে গিয়েছিল সুখ। স্টাডি টেবিলে বই খাতা বড্ড অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ড্রেসিং টেবিলে পাশের ফুলদানিতে ঝাপসা ধুলো পড়ে গেছে ইতিমধ্যে। ঘরের মালিক উপস্থিত নেই। ধুলো জমার ব্যাপারটা খুব একটা অস্বাভাবিক নয়। ঠোঁটে ঠোঁট চেপে কক্ষ জুড়ে নজর ঘুরিয়ে নিল বর্ণ। মনে হলো সেদিন কালো শাড়িতে স্বপ্নে আসা ফুল লাজুক হেসে তার দিকে চেয়ে আছে, চোখের ইশারায় জানতে চাইছে, খুব বেশি কি মনে পড়ছে আমায়? এত নারাজ কেন? আপনার তো খুশি হওয়ার কথা। ধীরে ধীরে চলেই যাচ্ছি আপনার চেয়ে দূর থেকে বহু দূরে। আর কেউ আপনার সামনে হাত জোর করে বলবে না আমায় একটু ভালোবাসুন না বর্ণ ভাই? অথচ রুমের আশেপাশেও সুখের কোনো অস্তিত্বই নেই। চলে হাত চালিয়ে স্টাডি টেবিলে গিয়ে চেয়ার টেনে বসে বর্ণ। ঘড়ির কাঁটা আনুমানিক 4টে পার করে গেছে। গভীর রাত, শান্ত শহর। টেবিলে থাকা এক একটা বই এপিট ওপিট দেখে পাশে ফেলে রাখে। হঠাৎ ভাঁজ করে রাখা বইয়ের মাঝামাঝিতে চোখ আটকে যায়। খুব যত্নে সামলে রেখেছে বুঝতে পেরে বর্ণ আগে পিছে না ভেবে সেটাতে হাত বসালো। ধূসর মেঘরঙা ডায়েরি, কাভারে সাদা কালিতে আর্ট করে ইংরেজি অক্ষরে লেখা, ডোন্ট টাচ ইট উইদাউট ফ্লাওয়ার্স পারমিশন। বর্ণ দৃষ্টি তীক্ষ্ণ হয়। সৃষ্টির শুরু থেকে নিষেধের প্রতি আদম জাতির অদ্ভুত এক আকর্ষণ। কেউ নিষেধ মানে, কেউ তা গ্রাহ্যই করে না। বর্ণ বোধ হয় দ্বিতীয় দলে। ফুল কি সেটা জানে না, তার ওপর তার দেওয়া ডাকনাম ব্যবহার করেছে। আর বর্ণ ফুলের পারমিশন নেওয়ার অপেক্ষা করবে এমন হয় নাকি? এটা ঠিক বিড়ালের সামনে শুকনো মাছ রেখে এটার দিকে চোখ তুলেও তাকাবে না, নিষেধাজ্ঞার মতো হয়ে গেল না? অথচ বর্ণকে এটা কে বোঝাবে যে এই রুমটা সুখের?
সে তার জিনিস যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছে রাখতে পারে। যদিও শুরুতে তার মাঝে তেমন কোনো কৌতূহল চোখে পড়েনি, তবুও সে প্রথম পাতা উল্টালো সন্তর্পণে। নীল লাল কালো কালিতে খচিত জলজল করতে থাকা লেখাগুলো দেখে দৃষ্টি আচমকা প্রখর হয়ে ওঠে। চাহনিতে বিস্ময়ের বদলে কিছু একটা ছিল যা অবর্ণনীয়। অজান্তেই ঠোঁট কামড়ে বাঁকা হাসলো বর্ণ।